নীলা হাসান থেকে গেছেন অনিমা আর অনিকের জন্য। অহনীপ একটু অবাক হয়েছে। হঠাৎ কি এমন হলো যে তাদের কুষ্টিয়া যেতে হবে, তাও আবার অর্থের দরকারে? অর্থী এখন অহনীপের বুকে লেপ্টে ঘুমিয়ে আছে। অহনীপও ঘুমিয়ে গিয়েছিল প্রিয়তমার সান্নিধ্য পেয়ে, কিন্তু ঘুমটা ভেঙে যায় বর্ণ আর নীলির দুষ্টুমিতে। যখন ওরা ঘুমিয়েছিল তখন ওদের সুন্দর দৃশ্যটা নীলি আর বর্ণ ক্যামেরা বন্দি করে নিচ্ছিল। হঠাৎ অহনীপের চোখ মেলে তাকানো দেখে বর্ণ ভেবেছিল ভাই এখনই রামধমক দিয়ে কান মলা দিবে, কিন্তু তার ভাবনাকে সম্পূর্ণ উল্টে দিয়ে অহনীপ গলার স্বর নামিয়ে বলেছিল ছবিগুলো ইমেল করে দিতে। বর্ণ ইশারায় হ্যাঁ বলে ওখান থেকে নীলিকে নিয়ে সিটে বসে পড়ে। কুষ্টিয়া যাবে বলেই সবাই অনেক খুশি হয়েছে, বিশেষ করে সারা। ওর অনেক ইচ্ছা ছিল কুষ্টিয়ার কুঠিবাড়ি, শিলাইদহ, লালন শাহর মাজার ঘুরতে যাওয়া। ফাইনালি তার ইচ্ছেটা পূরণ হচ্ছে। কারো মৃদু ডাকে অর্থী পিটপিট করে তাকালো। মুখের ওপর গরম নিঃশ্বাস পড়ছে, সাথে নাকে ভেসে আসছে মোহনীয় ঘ্রাণ। অর্থী নিজের অবস্থান বোঝার জন্য ঘাড় বাঁকিয়ে উপরে চাইতে অহনীপের খোঁচা খোঁচা দাড়িতে নিজের কপালে ঘেঁষা খেল। চোখ কুচকে একটু সরে আসতেই অহনীপ অর্থীকে জড়িয়ে রাখা হাত সরিয়ে নিল। ঘুম হয়েছে মহারানীর? অর্থী অহনীপের দিকে তাকালো। কি সুন্দর লাগছে মানুষটাকে। কপালে কয়েকটা চুল পড়ে আছে, ফর্সা মুখদ্বয় ভীষণ স্নিগ্ধ লাগছে। এভাবে তাকিয়ে থাকলে আমি লজ্জা পাবো বউ। অর্থী থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। মনে মনে নিজেকে বকল। সুন্দর হলেই কি, এই লোক খুব বাজি। আমাকে লজ্জায় ফেলতে একবারও ভাবে না, মুখের উপর ঠাস ঠাস করে লজ্জাজনক কথা বলে দেয়। বাসে চোখ বোলাতেই অর্থী অবাক। পুরো বাস খালি, কেউ নেই। সবাই কোথায়? বাইরে। কেন? সবাই তো আর তোমার মতো ঘুমিয়ে সময় কাটিয়ে দিতে পারবে না। ওদের পেট আছে, ক্ষুধা আছে, তাই নাস্তা করতে গিয়েছে। দেখো বেচারা আমাকে, তোমার জন্য আমি খেতে যেতে পারলাম না। তুমি তো দিব্যি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে নিলে। না আমি ঘুমাতে পারলাম আর না খেতে যেতে পারলাম। এই দেখো বুকটা ভিতরে চেপে কেমন নেচ হয়ে আছে। আচ্ছা তুমি এত ভারী কেন? এখন আমার কি হবে? অর্থী রাগ হলো। নিজে জোর করে ধরে বেঁধে ঘুম পাড়িয়ে এখন আমাকে ব্লেম করছে। কত বজ্জাত লোক! রাগে স্বরে বলল। আপনি তো জোর করে ঘুম পাড়িয়েছেন। আমি না হয় ঘুম পাড়িয়েছে তোমার ভালোর কথা ভেবে, তাই বলে তুমি সুযোগ অসৎ ব্যবহার করবে? অর্থী রেগে জানালার দিকে তাকিয়ে থাকলো। ফোনটা নাও, অনেক কথা বলবে। অর্থী জিভে আলতো কামড় দিল, তখন অফ হয়ে যাওয়াতে আর অন করেনি ফোন। তাই হয়তো অহনীপের ফোনে ফোন দিয়েছে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। বোন, তোর ফোন অফ কেন? ফোনে হয়তো চার্জ নেই ভাইয়া। তোর কি হয়েছে? কণ্ঠ এমন লাগছে কেন? কিছু হয়নি। তোরা কোথায় এখন? অর্থী জিজ্ঞাসার দৃষ্টিতে অহনীপের দিকে তাকালো। অহনীপ বলল, এটা রাজবাড়ি। অর্থী অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল, যেন তার চোখ অহনীপকে বলছে, আমরা তো নাটোরে যাচ্ছি, তাহলে রাজবাড়িতে কেন? নাকি রাজবাড়ি হয়ে নাটোরে যাওয়া যায়, অর্থীর জানা নেই। কি হলো বোন, কথা বল। হ্যাঁ ভাইয়া, আমরা রাজবাড়িতে আছি। ও, তাহলে আর বেশি সময় লাগবে না বাড়ি পৌঁছতে। শোন, বাড়িতে গিয়ে খুব সাবধানে থাকবি, আর নীলকুঠিতে একদম যাবি না। যদি রাসিফ দাদা তোকে কিছু বলে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবি। আমি খুব সরি বোন, তোর সাথে যেতে পারলাম না, কিন্তু তুই চিন্তা করিস না। অহনীপ ভাই আছে, বাবা, বড় বাবা যাচ্ছে। কোনো সমস্যা হলে আগে অহনীপ ভাইকে বলবি, আমাকেও কল করবি। দরকার হলে চাকরি ছেড়ে ছুড়ে চলে যাব আমি। অর্থীর মাথায় কিছু ঢুকছে না। অনেক কি বলছে। এখন রাখি বোন। অর্থী ছোট করে বলল। হুম। ফোন হাতে নিয়ে চুপচাপ বসে রইল। মাথা ফাঁকা ফাঁকা লাগছে। অর্থী তার বুদ্ধির খাতিরে এটুকু ঠিক বুঝতে পেরেছে ওরা সবাই কুষ্টিয়া যাচ্ছে, তাই বর্তমান অবস্থান রাজবাড়িতে, আর বাবারাও আসছে। কিন্তু হঠাৎ কি জন্য কুষ্টিয়া যেতে হচ্ছে?
5 বছর পর আহসান মঞ্জিলে পা রাখতে চলেছে আহসান বাড়ির সদস্যরা। ভয় করছে, অর্থির মন কু ডাকছে খারাপ কিছু হবে না তো। অর্থি চিন্তিত মুখ দেখে অহনিবের খটকা লাগলো। কি হচ্ছে অর্থিকা? তোমাকে বিচলিত লাগছে কেন? অর্থি অসহায় চোখে তাকিয়ে বলল। আমি কুষ্টিয়া যেতে চাই না, প্লিজ। অহনিব দুহাত তুলে অর্থির মুখ আগলে ধরল। কেন? ওটা তো তোমার জন্মস্থান, তাহলে? ভয় করছে আমার, যদি খারাপ কিছু হয়। তেমন কিছুই হবে না, আল্লাহ ভরসা। এখন চলো, ফ্রেশ হয়ে নাস্তা করবে। 6টা বাজে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে। তাড়াতাড়ি কেন? কারণ এতক্ষণে আমাদের কুষ্টিয়ার মধ্যে থাকার কথা ছিল, জ্যামের জন্য লেট হয়ে গেছে। এখানে সময় অপচয় করলে আরো দেরি হয়ে যাবে। হুম। অর্থিরা আহসান মঞ্জিলে এসেছে রাত 9টায়। এখানে এসেছে লতিফা বেগম এবং রামিমের নানির মুখোমুখি হয় অর্থি। তাদের চোখে চাপা ক্ষোভ, রাগ স্পষ্ট দেখতে পেরেছে সে। অর্থির মা বাবা এসেছে রাত 11টায়। সবাই এখন নিজ নিজ কক্ষে ঘুমে বিভোর। রাত গভীর হয়েছে তা ঝিঝি পোকার ডাক এবং প্যাঁচার ডাক বুঝতে পারছে অর্থি। অর্থির বরাদ্দকৃত কক্ষে অর্থি আর অহনিব রয়েছে। অর্থি নীলের সাথে ঘুমাতে চেয়েছিল, কিন্তু রুবি হাসান আদেশস্বরূপে অহনিবের সাথে থাকতে বলে। অনেকও কয়েকবার ফোন করে অহনিবের সাথে থাকতে বলেছে অর্থিকে। দিনে বা রাতে অহনিব ছাড়া কোথাও যেতে পছন্দ না করেছে। এত সিকিউরিটি কেন অর্থি ভেবে পায় না। অর্থি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরের পরিবেশটা পরখ করছে। একবার পিছনে তাকিয়ে দেখলো অহনিব ঘুমিয়ে আছে। বাসে টানা 3 ঘন্টা ঘুমানোর জন্য অর্থির চোখে এখন ঘুম নেই, তাই বিছানায় থাকতেও তার বিরক্তকর লাগছিল। ব্যালকনির রিল ধরে দাঁড়িয়ে দূরে নির্দিষ্ট একটি স্থানের চোখ আটকে আছে অর্থির। সময়ের ব্যবধানে স্থানটি অবহেলায় জঙ্গলি হয়ে উঠেছে। তবে জঙ্গলি লতাপাতা ঝোপঝাড়ের মাঝেও মৃদু আলোতে উকি দিচ্ছে বকুল ফুল গাছটা। গাছটা অনেক বড় হয়েছে, সেই সাথে ফুলে ভর্তি পুরো গাছ। এই রাতে বকুল ফুলের সুবাসে মোমো করছে চারপাশ। কতদিন পর নিজ জন্মস্থানে পা রেখেছে অর্থি। লাল ইটের তৈরি পুরো আহসান মঞ্জিল। ছোটখাটো একটা রাজবাড়ি বলা চলে এই মঞ্জিলকে। বিশাল এরিয়া জুড়ে আহসান মঞ্জিল, আর তার পাশেই ছোট একটা বাড়ি যার নাম নীলকুঠি। কত শত স্মৃতি জড়িয়ে আছে এই আহসান মঞ্জিল আর নীলকুঠি ঘিরে। এতদিন পর এখানে এসে তার তো খুশি হবার কথা, কিন্তু মনের কোথাও খুশির লেশমাত্র পাচ্ছে না সে। মনটা ভার হয়ে আছে কারো বিরহে। দূরে ওই বকুলতলার নিচে জঙ্গলি ঝোপঝাড়ের আড়ালে কবরগুলো সেই বিরহ ক্ষতটা তাজা করে দিচ্ছে। হঠাৎ কারো উপস্থিতিতে ভাবনার সুতা ছেড়ে অর্থের পাশে তাকিয়ে দেখে অহনিব দাঁড়িয়ে। আপনি ঘুমাননি? ঘুম আসছে না। চেষ্টা করুন, আসবে। তাহলে তুমি কেন চেষ্টা না করে এখানে দাঁড়িয়ে আছো? অর্থি মুখটা ছোট করে বলল। ভালো লাগছে না। অহনিব আশেপাশে তাকিয়ে দেখলো একটা বেতের বড় দোলনা রাখা এক কোণে। দোলনাটা কার? আমার। এটা আমার খুব প্রিয় একটা জিনিস ছিল। এখন প্রিয় নেই? অর্থি কিছু বলল না। এটাই বসা যাবে? দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো। বসুন। পুরনো হলো অক্ষয় আছে। অহনিব দোলনায় বসে অর্থিকে হাত দিয়ে ইশারা করলো কাছে আসতে। অর্থিও ভদ্রমের মতো অহনিবের সামনে গিয়ে দাঁড়ালো। অহনিব অর্থিকে টেনে নিজের কোলে বসালো। অর্থি এহেন কাণ্ডে হকচকিয়ে গেল, কিন্তু অহনিবের কোনো ভাবান্তর নেই। সে দিব্যি অর্থিকে দুহাতে জড়িয়ে কোলে বসিয়ে রাখলো। কি হয়েছে বলো? আমার আবার কি হবে? আর এভাবে নামান আমাকে। চুপচাপ বসে থাকো, না হলে না হলে কি? আদর করব। অর্থি ভরকে যায়। এই লোক আচ্ছা বজ্জাত, তার প্রমাণ ক্ষণে ক্ষণে পাচ্ছে অর্থি। মনে চেপে রাখা না বলে কথাগুলো শেয়ার করলে কষ্ট কমে, জানো? তুমি আমার অর্ধাঙ্গিনী, যার অর্থ আমার অর্ধেক অংশ তুমি। তুমি এখন আমার জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছো। ধরতে গেলে তুমি আমার জীবন। তাহলে আমার জীবনের না বলা কথা, না বলা ইচ্ছে আর চেপে রাখা কষ্টগুলো শোনার অধিকার নেই অর্থিকা? আচ্ছা, তুমি কি আমাকে মন থেকে মেনে নিয়েছ, নাকি শুধু বিয়েটা হয়েছে বলে মানিয়ে নিয়েছ?
অর্থি চমকে ঘাড় ঘুরিয়ে অহনীপের দিকে তাকালো। লাস্ট কথাগুলো ওকে কষ্ট দিয়েছে। অর্থের চমকিত দৃষ্টি দেখে অহনীপ ঠোঁটের কোণে দুর্বল হাসির রেখা টানল। অর্থি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই হাসির দিকে, যেন এই হাসি চিৎকার করে অর্থিকে বলছে অহনীপের বুকেও চেপে রাখা কষ্ট রয়েছে, যা অহনীপকে পোড়ায়, খুব করে পোড়ায়। ভাবতেই অর্থির চোখের কোণা চিকচিক করে উঠল। অর্থি ছোট ছোট কমল হাত দুটো দিয়ে অহনীপের গাল ধরে আদুরে গলায় বলল, আপনার কি কষ্ট হচ্ছে? অহনীপ অর্থির মাথাটা বুকে চেপে ধরল। অর্থির মাথায় হাজার বিষয় ঘুরপাক খাচ্ছে। অহনীপের মনে কিছু একটা আছে যা নিয়ে সে কষ্ট পাচ্ছে, কিন্তু কি? ও কি অহনীপকে অনুরোধ করবে বলতে? তাহলে কি অহনীপ বলবে? হঠাৎ অহনীপ একটা কথায় বিস্ফোরণ ঘটালো অর্থির ভাবনায়। অর্থিকা, যদি কখনো শুনে আমি অনাথ, তাহলে কি আমার ছেড়ে চলে যাবে? অর্থির হৃদস্পন্দন থেমে গেল, মাথা ভো ভো করছে। কি সব বলছে অহনীপ? পাগল হয়ে গেল নাকি? অর্থির সাহস হচ্ছে না মাথা তুলে অহনীপের চোখের দিকে তাকাতে। বাহিরে শীতল হাওয়া বইছে, কিন্তু এই হাওয়া অর্থির মনকে শীতল করতে পারছে না আজ। অর্থি এ কদিনে অহনীপকে এটুকু ঠিক জেনেছে যে এই ব্যক্তি আর যাই হোক কখনো মস্করা করবে না, এই বিষয়ে তো মোটেও না। আস্তে আস্তে মাথা তুলে তাকালো অহনীপের পানে। বাহিরে বাগানের হলদেটে হালকা হাওয়ায় অহনীপের অনুভূতি শূন্য চোখ যেন অর্থির দিকেই তাক করা ছিল। অর্থি তাকাতেই অহনীপ নরম নমনীয় কণ্ঠে বলল, বর্তমান পরিবারের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। এটা আমার জীবনের চরম সত্য অর্থিকা। অর্থির কি হলো কে জানে। সে অহনীপের থেকে নিজেকে ছাড়িয়ে যথেষ্ট দূরত্ব রেখে দাঁড়ালো। অহনীপ অর্থিকে দূরে যেতে দেখে সেও দাঁড়িয়ে গেল। যন্ত্রণা হচ্ছে বুকের মধ্যে, ভয় জেগে বসেছে অহনীপের। প্রিয়তমাকে প্রিয় করে পাওয়ার আগেই হারাতে চলেছে সে। মাফ চাইবো না তোমার কাছে, কারণ আমাদের বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। তোমাকে বিয়ে করার পরিকল্পনা আমার ছিল না, সেটা আমি বলবো না। তবে ওভাবে ওই দিন বিয়ে হবে সেটাও ভাবনা ছিল না। ভেবেছিলাম তোমাকে আমার সবটা জানিয়ে আমার বউ করব, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। তবে ভুল আমি করেছি। এতদিন তোমাকে সত্যটা জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু জানাতে পারিনি। আসলে সাহস হয়ে ওঠেনি, তাই তো তোমার থেকে নিজেকে লুকিয়ে রাখতাম। তোমার সামনে আসার নিজেকে অপরাধী মনে হতো। তোমার নিষ্পাপ চোখ দুটোর দিকে তাকাতে ভয় করতো। অর্থি রবটের মতো দাঁড়িয়ে আছে। অহনীপ একটু থেমে আবার বলল, তুমি চাইলে আমি তোমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দিতে পারি। তোমাকে কিছু ভাবতে হবে না, যা করার আমিই করব। এতে তোমার দিকে কেউ আঙুল তুলবে না। তোমাকে বাকিটুকু বলার আগেই অর্থি এক প্রকার ঝাঁপিয়ে পড়েছে অহনীপের উপর। অহনীপ টাল সামলাতে না পেরে অর্থিকে নিয়ে সোজা দোলনায় পড়ে। এতে অর্থির কোনো হেলদোল নেই, সে অহনীপকে জাপটে ধরে আছে। অহনীপ অবাক চোখে তাকিয়ে আছে অর্থির দিকে। একসময় অর্থি অহনীপকে মারতে মারতে তেজি গলায় বলল, হ্যাঁ, ছেড়ে দিব তো, চলে যাব। আপনার মতো মিথ্যাবাদী ধোঁকাবাজের সাথে থাকবো না। আপনি খারাপ, খুব খারাপ। থাকবো না, চলে যাব, অনেক দূরে চলে যাব, আসবো না কখনো। আর আমাকে আর বলতে পারল না অর্থি, কারণ অহনীপ নিখুঁত কৌশলে অর্থির মুখ বন্ধ করে দিয়েছে। অর্থি থ মেরে আছে। কি হচ্ছে বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো। তার যখন বোধগম্য হলো, তখন জোর খাটিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু সে ব্যর্থ হলো অহনীপের শক্তির কাছে। বাধ্য হয়ে চুপ রইল অর্থি। অর্থির স্থির থাকতে দেখে অহনীপ আরও চেপে ধরল নিজের সাথে। অর্থির মুখ বন্ধ করতে তার অধৈর্যরা আগলে নিলেও অহনীপ এখন ঘোরের মধ্যে আছে। আবেগের সাথে নমনীয়ভাবে অর্থির অধরে ডুব দিয়েছে অহনীপ। অর্থি চোখ বন্ধ করে অনুভব করছে প্রিয় স্বামীর প্রথম ছোঁয়াকে। ভয়, লজ্জা, জড়তা সব মিলিয়ে অদ্ভুত এক অনুভূতিতে ভাসছে সে। বেশ কিছুক্ষণ পরে অহনীপ নিজেই অর্থির আঁকড়ে ধরা অধর দুটো ছেড়ে দিল। দুজনেই জোরে নিঃশ্বাস নিচ্ছে। অর্থির লজ্জায় কুঁকড়ে গেছে। ওর ইচ্ছে করছে দোলনার মধ্যে মিশে যেতে। চোখ খুলে তাকাতে পর্যন্ত পারছে না সে। অহনীপ হয়তো বুঝল
অর্থির অবস্থা, তাই অর্থিকে টেনে বুকে মিশিয়ে নিল। দুজনেই দোলনায় শুয়ে আছে। অর্থিকা, আমার জীবন সম্পর্কে তোমাকে জানাতে চাই। রিতা খান, ফয়সাল খানের সাথে আমার রক্তের সম্পর্ক নেই, তবু এরা আমার মা বাবা, আমার পরিবার, আমার কাছের মানুষ। বর্ণটা আমার আদরের ছোট ভাই। আমি আল্লাহকে হাজার হাজার শুকরিয়া জানাই আমার মতো এতিমকে এমন একটা আশ্রয়স্থল পরিবার প্রিয়জনদের দেওয়ার জন্য। আমার যখন 3 বছর, তখন মা বাবা আমাকে দত্তক নেন, কারণ মায়ের নাকি প্রেগনেন্সিতে কিছু সমস্যা থাকার জন্য বাচ্চা কনসিভ করতে পারে না। কিন্তু আল্লাহর রহমতে আমি আসার কিছুদিন পর মা জানান দিল সে প্রেগনেন্ট। বাবা প্রথমে ভয় পেয়েছিল যদি মায়ের কোনো সমস্যা হয় তাই অপারেশন করতে বলে। বাবা মাকে খুব ভালোবাসে। ডক্টর জানায় প্রেগনেন্সিতে সমস্যা থাকার জন্য মা কনসিভ করতে পারেনি, কিন্তু কনসিভ যখন হয়েছে তাহলে কোনো রকম সমস্যা হবে না। হ্যানার থেকে জেনেছি এগুলো। আমি ছোট ছিলাম, তখন আমাকে ঘিরে সমস্যাগুলো আমি বুঝতাম না। বর্ণ হলো ভাইয়ের সাথে হেসে খেলে মা বাবা আর হ্যানার ভালোবাসায় আমার জীবনটা ভালোই চলছিল। বাবু তখন একটা ব্যাংকে জব করত, আমি ক্লাস 5-এ পড়তাম। শেলি বেগম একদিন বাড়িতে এসে আমার সামনে আমাকে নিয়ে ঝামেলা করে। মাকে বোঝাতো পরের ছেলে কখনো আপন হয় না, ভবিষ্যতে আমি তাদের কষ্ট দিব, আমার জন্য মা বাবা তার নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছে, আরও অনেক কিছু। কিন্তু মা বাবা এগুলো কখনোই কানে তুলতেন না। তবে সেদিন আমার মনে ভয় ঢুকে গিয়েছিল, সত্যি কি আমি মা বাবাকে কষ্ট দিব? আমার জন্য তারা ভালো থাকবে না। হাজার চিন্তা মাথায় ঘুরপাক খেত। সেদিন থেকে নিজেকে নিজের গ্রন্থে গুটিয়ে নিয়েছে। সেদিনের পর আর কখনো বাবার কাছে বায়না ধরিনি, মাকে জ্বালাতন করিনি, বর্ণের সাথে হাসি খেলায় মেতে ওঠেনি। যে সময় আমার দুষ্টামি করে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা চঞ্চলতা প্রকাশ করার কথা, সেই সময়টা আমি একা ঘর বন্ধ করে ঠেকেছি। মা বাবাকে বুঝিয়েছি পড়ালেখার জন্য আমার এমন পরিবর্তন, তারাও আমাকে স্পেস দিয়েছে। তবে বর্ণটা কেন যেন আমার ভক্ত হলো। সুযোগ পেলে আমার কাছে এসে কথার ফুল চিরে খুলে বসত। বিভিন্ন সময় এটা ওটা বায়না ধরতো, আমিও পূরণ করতাম। এসএসসি পরীক্ষার আগে শেলি বেগম আবার এলো। ততদিনে বাবা জব ছেড়ে নিজের বিজনেস মোটামুটি দাঁড় করিয়েছিল। এসে এসে পুরোনো কথা তুলল। তবে এবার ঝামেলাটা বাবা প্রশ্রয় দেয়নি। শেলি বেগম যখন বলেছিল বাবার সব সম্পত্তি আমি আত্মসাৎ করব, তখনই বাবা বলে দিয়েছিল ভবিষ্যতে বাবার সকল সম্পত্তির 70% মালিকানা আমি হব। যদিও আমি এটাই কান দিইনি, তবে মা বাবা তাদের সিদ্ধান্ত অটল ছিল। সেদিন মা বাবার কাছে আমার অবস্থান সচক্ষে দেখেছিলাম। তারা আমাকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসে ভাবতে আনন্দ অনুভব হয়। তারপর থেকে আমিও মন দিয়ে পড়ালেখা শুরু করলাম। তখন আমার উদ্দেশ্য ছিল নিজে কিছু করা, যাতে সবাই আমাকে আমার বাবার পরিচয় নয়, বাবার রক্ষক হিসেবে চেনে আমাকে, আমার কর্ম তারা চেনে আমাকে। লন্ডনে গিয়ে পড়াশোনা শেষ করে নিজ হাতে বিজনেসের ভার উঠে নে, নিজের বিজনেসও দাঁড় করাই। আলহামদুলিল্লাহ, আজ আমি সফল বিজনেসম্যানদের মধ্যে একজন। তবে সবকিছুর পরেও আমাকে বেশি কষ্ট দিত আপনজনের অভাব। এখন তো ব্যক্তিগত আপনজন, যে আমাকে বুঝবে, যে শুধু আমাকে নিয়ে ভাববে। আল্লাহকে বলতাম এমন কাউকে জীবনে পাঠাতে যে আমাকে গ্রহণ করবে সাধারণভাবে, তবে রাখবে অসাধারণ করে। তার ভালোবাসা দ্বারা আমার জীবনের রং পাল্টে দিবে, যার ছোঁয় আমার ক্লান্তি দূর হয়ে যাবে। কাজ শেষে বাসায় ফিরে তার কোলে মাথা রেখে দুটো কথা বলে মন হালকা হবে। কখনো কখনো হাজার হাজার ভিড়ে আমাকে কল করে জ্বালাতন করবে। রাতে ফিরতে দেরি হলে রাগ করে কথা বলবে না, অভিমান করবে। আবার সকাল হলে জোর খাটিয়ে বলবে আজ সন্ধ্যার আগে বাসায় না ফিরলে খুব খারাপ হবে। যার চোখের দিকে তাকালে আমরা সুখ সুখ অনুভূতি হবে। এমন একজন ব্যক্তিগত আপনজনের জন্য ধুকে ধুকে মরতাম। এগুলো বলে অহনীপ থামল। সে এক প্রকার হাঁপাচ্ছে। কতদিন পর এত কথা একসাথে বলল। জোরে জোরে নিঃশ্বাস নিতেই অহনব অনুভব করলো বুকের কাছের টি শার্টে ভেজা ভেজা লাগছে। ঘাড় উঁচু করে অর্থির মুখ তুলতেই কান্না ভেজা মুখশ্রী দেখতে পেল। অর্থি নিঃশব্দে কান্না করছে। অহনীপ মুচকে হাসল অর্থির কান্না দেখে। যে মেয়েকে ছেড়ে দেওয়ার কথায় রণচণ্ডী রূপ ধারণ করেছিল, সেই মেয়ে কিনা তার জীবনের কাহিনী শুনে কান্না করছে। অহনীপ উঠে বসলো, অর্থিকেও বসালো। চোখের পানি মুছে দিয়ে বলল, জানো তোমাকে প্রথম আমি কোথায় দেখেছি? অর্থি মাথা ডানে বামে বাঁকিয়ে না বলল। অহনী বাবার মুচকি হেসে বলল, 1 বছর আগে গ্রিন টি কফি শপে তোমাকে দেখেছিলাম। তুমি আমাকে দেখোনি, আমি গাড়িতে ছিলাম। নেশির সাথে এসেছিলে তুমি। কফি শপ থেকে বের হয়ে আমার গাড়ির কাছে এসে গ্লাসের দিকে তাকিয়ে কপালে পড়ে থাকে এলোমেলো চুলগুলো ঠিক করেছিলে। সেদিনে তোমার মায়াবী চোখ, স্নিগ্ধ মুখের কারণে
আমার চোখ দুটো আটকে যায়। খোঁজ নিয়ে জানতে পারি তুমি রানের জিএফের বোন, আর সেদিনে জানতে পারি তোমার সাথে মেয়েটাই নিশে, রানের প্রেমিকা। ভেবেছিলাম বিজনেসটা ভালোভাবে সামলে তোমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। অর্থি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মনে করলো সেদিনের কথা। সেদিন চুল ঠিক করার সময় মন বলছিল কেউ একজন গভীর নয়নে অর্থিকে দেখছে, কিন্তু কে দেখছে সেটা বুঝতে পারছিল না। অর্থি একটুও ভাবেনি যে গাড়িতে কোনো ব্যক্তি থাকতে পারে। অর্থির ভাবনায় ফোড়ন কাটল অহনীব। তবে আমি শকড যখন জানতে পারলাম আমার বউ আমাকে 3 বছর ধরে চেনে। শুধু চেনে না, রীতিমতো আমাকে তার মনে লালন করে। কি দেখছো নিশিপু? হঠাৎ অর্থির গলা পেয়ে ভরকে যায় নিশি। তার এমন অবস্থা যেন সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কিছু একটা ওড়নার আড়ালে লুকিয়ে পেছন করে অর্থিকে বলে, কিছু না, তুই আমার রুমে। বড়মা ডাকছে তোমায়। বলে নিশির পাশে দাঁড়ায় অর্থি। তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর তোমার হাতে কি দেখি? অর্থি হাত উঁচিয়ে নিশির হাত ধরতে যাবে, তখনই নিশি তড়িঘড়ি করে হাত পেছনে নিয়ে বলে, আরে কিছু না, যা তুই, আমি আসছি। তুমি গিয়ে কথা বলে এসো, আমি একটা অঙ্ক বুঝিয়ে নিব তোমার থেকে। অনিপু তো নেই, বাইরে গেছে, তোমাকেই বুঝিয়ে দিতে হবে। আচ্ছা তুই থাক, আমি আসছি। বলে নিশি রুম থেকে বিদায় নেয়। অর্থি চেয়ার টেনে বসতে গিয়ে খেয়াল করে চেয়ারের নিচে কিছু পড়ে আছে। ওটা হাতে তুলে সোজা পাটে আনতে চোখে ভেসে ওঠে এক যুবকের ছবি। প্রথম দেখাতে অর্থির চোখ আটকে যায় এক ভ্রু কুঁচকে রাখা গভীর চাহনিতে। নিশির রুমে একজন ছেলের ছবি এলো কোথা থেকে অর্থি ভেবে পেল না। তবে অর্থি কিছু একটা ভেবে ছবিটা নিজের সাথে রেখে দেয়। বেশ কিছুদিন পর নিশি জানায় সে প্রেম করছে। এটা শুনে নীলি তনিমা চেপে ধরে ওকে ট্রিট দেওয়ার জন্য। অর্থিও ছিল সেখানে, তবে নীরব দর্শক হয়ে। নীলি কথায় কথায় বলে উঠল দুলাভাইয়ের ছবি দেখবে। নিশিও দেখাবে বলে ড্রয়ার থেকে গ্রুপ ফটো বের করে দেয় নীলিকে। ছবিতে চোখ বুলিয়ে প্রশ্ন ছুড়ে, এতগুলো ছেলের মাঝে দুলাভাই কোনটা আপু? ব্ল্যাক কালার টি শার্ট পরে আছে, ওইটা রায়ান, বাকিগুলোর কাজে। নীলি কিছু বলবে সেই মুহূর্তে আগমন ঘটে অনিকের। কি রে পেতনির দল, এখানে জোটে কি করছিস? অনেকের কণ্ঠ শুনে নীলের হাতের ছবিটা তাড়াতাড়ি অর্থির হাতে দিয়ে লুকায়। অর্থি বসেছিল খাটের মাথার দিকে, তাই সহজেই ছবিটি বালিশের নিচে রাখে। তবে রাখতে গিয়ে ঠিক চোখ আটকে যায় আবার সেই যুবকের ছবিতে। 4 জন যুবকের মধ্যে অ্যাটিটিউড সম্পন্ন গম্ভীর মুখটাই অর্থির নজর কাড়ে। সেদিন রাতেই অর্থি জানতে পারে ছেলেটি নিশির প্রেমিকের কাজিন। এর বাইরে কিছুই জানত না সে। অর্থের মনে তৈরি হওয়া সুপ্ত অনুভূতি বারবার বলতো নিশির থেকে নামটা জেনে নিতে, কিন্তু লজ্জায় পারত না। একদিন ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ সামনে আসে আকাঙ্ক্ষিত ব্যক্তির সেই এক ভ্রু কুঁচকে রাখা ছবি। অর্থি ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে এটা তারই ফেসবুক অ্যাকাউন্ট। অর্থি যেন চাঁদ হাতে পায়। খুশিতে তার মন নেচে ওঠে। মনে মনে আল্লাহকে হাজার হাজার শুকরিয়া জানায় সে। নামটায় চোখ বুলায়। গুটি গুটি অক্ষরে লেখা আফরোজ অহনীব খান। ব্যাস, অর্থি উষ্টা খেয়ে অচেনা যুবকের প্রেমে পড়ে। সদ্য 17 বয়সে পা দেওয়া মেয়েটির দিনরাত কেটে যেত অহনীব নামক যুবকের আইডি চেক করে। আইডি পাবলিক ছিল বিধায় অর্থিকে কষ্ট করতে হয়নি। সে অনায়াসে নিত্যদিনকার পোস্ট দেখতে পেত। যত দিন যায় অর্থির অনুভূতি তত প্রখর হয়। এভাবে 1.5 বছর চলে যায়। অর্থাৎ একদিন রবি আহসান আর আতিফ আহসানের মুখে রামিমের নাম শুনে অর্থির টনক নড়ে। সে ভুলেই গিয়েছিল সে কারো বাগদত্তা। অকস্মাৎ রামিমের কথা মাথায় হানা দিতেই অর্থির একপাক্ষিক অনুভূতিগুলো তুচ্ছ হয়ে যায়। নিজেকে দোষারোপ করতে থাকে এতগুলো দিন অচেনা যুবককে ভেবে পার করার জন্য। তারপর থেকে অহনীবের ভাবনা অর্থি মাথা থেকে ঝেড়ে ফেলে।
কষ্ট হয় তবুও সে কাজটি করে, কারণ অর্থি জানতো তার কালো অতীতে এ ভাবনার কোনো দাম নেই। তার উপরে সম্পূর্ণ অনুভূতি তার একপাক্ষিক। অর্থি মন মস্তিষ্ক থেকে অহনিবের নাম মুছতে চাইলেও হয়তো মহান আল্লাহ পাক তা চাননি। তাই তো 1.5 বছর পর অতর্কিতভাবে নিশির এঙ্গেজমেন্টের দিন শপিং মলের সামনে প্রথম সামনাসামনি দেখে অহনিবকে অর্থি। এজন্যই সে প্রচণ্ড ঘাবড়ে যায় সেদিন অহনিবকে দেখে। ছবিতে দেখলেও অর্থি সেদিন ঠিক চিনতে পেরেছিল অহনিবকে। তারপর আবার সেদিনই সন্ধ্যায় ছাদে তাদের দ্বিতীয় সাক্ষাৎ হয়। ওই দিন রাতে অর্থি অহনিবের ফেসবুক অ্যাকাউন্ট আবার চেক করে তবে দেখতে পায় 1 বছর আগে লাস্ট পোস্ট ছিল অহনিবের। তার মানে বর্তমান এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ না। মহান আল্লাহ তাআলার লীলা খেলা এখানেই থেমে থাকেনি। তার রহমতেই আজ সেই অনাকাঙ্ক্ষিত পুরুষটি অর্থির স্বামী। কিন্তু অহনিব জানল কিভাবে আমার মনে লুকিয়ে রাখা এই গভীর সত্য। আমি তো কাউকে এ বিষয়ে কখনো কিছু বলিনি। তাহলে কি আমার ডায়েরি থেকে জেনেছে? অর্থি সুগভীর চিন্তা ভাবনার মধ্যে হানা দেয় অহনিব। অহনিবের ডাকে অর্থি আর 3 বছর আগের অতীত থেকে বেরিয়ে আসে। কি হলো তোমার? রোবট হয়ে গেলে নাকি? আপনি কিভাবে জানলেন? জেনেছো কোনো একভাবে? আপনি আমার ডায়েরি পড়েছেন? হুম, আমি পড়তে চাইনি। তবে যেদিন ফার্স্ট নাইটে তোমাদের বাড়িতে ছিলাম সেদিন তোমার আলমারির কভার থেকে হঠাৎ আমার পায়ের উপর ডায়েরিটা পড়ে। ওটা তুলে রাখতে গিয়ে দেখি সাথে একটা ছবি, তা আবার আমার। বর্তমান ছবি হলে মাথা ঘামাতাম না। ছবিটা আমার 4 বছর আগের। রায়ান তুলেছিল আর ওর কাছে ছিল। কিন্তু সে ছবি হঠাৎ তোমার কাছে কি করে এলো কৌতূহল দামাতে না পেরে ডায়েরি পড়ে ফেলে। অর্থি কি বলবে ভেবে পেল না। রাতে ঝড়ো হাওয়া হলেও বৃষ্টি হয়নি। তাই ভোরবেলা থেকে বর্ণর গরম লাগছে। মাথার উপর বৈদ্যুতিক পাখা ঘুরছে, তবুও সে গরমে ইসপিস করছে। 6টা 50। সময়টা দেখে বর্ণ উঠে বসে আশেপাশে তাকিয়ে দেখল সিফাত নেই, হয়তো বাহিরে গেছে। সিফাতের একটা বদ অভ্যাস আছে, নতুন জায়গায় তার ঘুম আসে না মোটেও। বর্ণ উঠে বাহিরের করিডোরে এলো। 2 কক্ষ পেছনে ফেলে সামনে যেতেই দেখে কেউ একজন দরজার সামনে দেওয়াল ঠেসে বসে আছে, মুখ চুলে ঢাকা। বর্ণ এগিয়ে গেল। কাছে গিয়ে বুঝতে পারল এটা একটি মেয়ে। বর্ণ দাঁড়িয়ে একটু ঝুঁকে বলল, হ্যালো, কে আপনি? মেয়েটি মাথা উঁচু করে তাকালো। মুখের সামনে থেকে চুল সরাতেই বর্ণ ভরকে গেল। আরে পাবনার পাগলি যে, এতদিন এমনি এমনি বললেও আজ দেখছি সত্যি তুমি পাগলি। নীলি কিছু বলল না, দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখল। বর্ণ থতমত খেল নীলির ক্লান্ত মুখশ্রী দেখে। এভাবে এখানে বসে আছো কেন? চুল এলোমেলো আর জামা কাপড়ের এই অবস্থা কেন? কথা বলিয়েন না, ভালো লাগছে না জানতো। আগে বলো তুমি এখানে কেন? সারা রাত এইখানে বসেছিলে নাকি? না, কিছুক্ষণ হবে। কি হয়েছে? আরিশার জন্য সারা রাত ঘুমাতে পারিনি। দুবার বিছানা থেকে ফেলে দিয়েছে। উফ, আমার কোমর একেবারে শেষ। চোখ বন্ধ রেখেই কথাগুলো বলল নীলি। বর্ণ একভাবে নীলির মুখের দিকে তাকিয়ে আছে। এলোমেলো চলেও মেয়েটাকে বর্ণর কাছে অতুলনীয় সুন্দর লাগছে। তবে নীলির কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না সে। আপাতত দুইটাই বাদ রেখে মুখটা স্বাভাবিক করে বলল। আমার সাথে এসো। নীলি চোখ মেলে তাকালো। আমি কোথাও যাব না, আপনি জানতো। চুপচাপ উঠে এসো। মেজাজ খারাপ আছে, আপনি আরো খারাপ করবেন না, ফল ভালো হবে না। বর্ণ কিছু না বলে ফট করে নীলিকে কোলে তুলে নিল। নীলি অকস্মাৎ এমন কাজে টাল সামলাতে না পেরে বর্ণর গলা জড়িয়ে ধরল। এই উঠছেন নাকি? নামান বলছি, নামান। আর একটা শব্দ করলে সিঁড়ির কাছে গিয়ে নিচে ফেলে দিব। আপনি কিন্তু দিলাম ফেলে। আচমকা বর্ণর হাত ঢিলা করতেই নীলি বর্ণকে শক্ত করে ধরে। নীলি ভয় পেয়েছে বুঝতে পেরে বর্ণ বাঁকা হেসে নিজ কক্ষে চলল। বিছানায় নীলিকে শুইয়ে দিয়ে বলল,
এখানে ঘুমাও, সিফাত বাইরে গেছে, আমিও যাচ্ছি। একদম জগিং করে ফিরব। তুমি 2 ঘন্টা নিশ্চিন্তে ঘুমিয়ে নিতে পারবে। কথাগুলো বলেই বর্ণ রুম থেকে বেরিয়ে গেল। নীলিকে কিছু বলার সুযোগ দিল না সে। নীলি বোকার মতো চেয়ে রইল বর্ণর যাওয়ার দিকে। সকাল সকাল অর্থি হাজির বকুল ফুল গাছটার নিচে। সে যেন সকাল হবার অপেক্ষায় ছিল। তাই তো ভোরের আলো ফুটতেই অর্থি হাজির ওখানটায়। সবুজ ঘাসের উপর বকুল ফুলের সমারোহ। গাছটার ঠিক 5 কদম দূরত্বে 3টি কবর। সাদা রঙের ইট পাথর দিয়ে বাঁধাই করা। জংলি ঝোপঝাড়ের আড়ালে উকি দিচ্ছে শ্বেত পাথরের খোদাই করা নামগুলো। মরহুম আসগর আহসান, পিতা মরহুম আলম আহসান, মৃত্যু 1 ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার, 2017 ইং। মরহুম বিলকিস রাজিয়া, স্বামী মরহুম আসগর আহসান, মৃত্যু 22 এপ্রিল, রোজ শুক্রবার, 1988 ইং। মরহুম বকুল রানী, স্বামী মরহুম আসগর আহসান, মৃত্যু 2 জুলাই, রোজ সোমবার, 2018 ইং। দাঁড়িয়ে কবরগুলো দেখছিল এক মনে, যেন কতদিনের তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে। হঠাৎ কারো উপস্থিতি বুঝতে পেরে পেছন ফিরে তাকালো অর্থি। এত সকালে এখানে সিজিয়াকে দেখে বেশ অবাক হলো। সালাম বিনিময় করে জিজ্ঞাসা করলো এখানে আসার কারণ। বিপরীতে গম্ভীর উত্তর পেয়ে আরেক দফা অবাক হলো অর্থি। চোখে মুখে রাগের আভাস। রাগের কারণ অর্থি ধরতে পারল না। তাই চুপ থেকে সবুজ ঘাসের উপর লেপ্টে থাকা বকুল ফুল কুড়াতে লাগলো। তোমার হাতের রিংটা নতুন মনে হচ্ছে। সিজিয়ার কথায় অর্থির চঞ্চল চঞ্চল হাত থেমে গেল। ডান হাতে রিং দেখতে না পেয়ে বাঁ হাত সামনে আনতে চমকে উঠল সে। অনামিকা আঙুলে গোল্ড ও ডায়মন্ডের খুব সুন্দর একটা রিং জ্বলজ্বল করছে। রিংটা কোথা থেকে এলো মাথায় ধরল না ওর। অহনিপ দিয়েছে। অর্থি বুঝতে পারছে না কি বলবে। সে তো জানেই না, এমনকি তার আঙুলে কখন এলো তাও জানা নেই। জায়গা ত্যাগ করাই উত্তম মনে করল অর্থি। আপু, আপনি থাকেন, আমি আসি, একটু কাজ আছে। পালিয়ে যাচ্ছ? পালাবো কেন? আমার সামনে থাকলে যদি চরম সত্যের মুখোমুখি হতে হয় তাই। অর্থি খেয়াল করল বর্তমান সিজিয়াকে সেই প্রথম দিনের ভয়ঙ্কর চাহনির সিজিয়ার মতো লাগছে। সত্য কখনো চাপা থাকে না। আল্লাহ চাইলে আপনার সেই চরম সত্যের মুখোমুখি আমাকে একদিন হতেই হবে। পালিয়েও লাভ হবে না। আর আমি সত্যকে ভয় পাই না যে পালিয়ে যাব। সিজিয়া অবাক হলো অর্থির কাট কাট জবাবে। সে অর্থিকে স্বল্পভাষী মেয়ে ভেবেছিল, তবুও হাল ছাড়ল না। অর্থি সিজিয়াকে আগ্রহ করে মঞ্জিলের দিকে পা বাড়ালো। তুমি কি জানো আমি অহনিবের প্রাক্তন? অর্থির পা দুটো কেঁপে উঠল। শরীরে হিম হাওয়া বয়ে গেল। আরেক পাও বাড়াতে পারল না মেয়েটা। বুক কাঁপছে অজানা ভয়ে। নিজের অদ্ভুত অনুভূতি কাটিয়ে না উঠতেই সিজিয়া দ্বিতীয় বাণী ছুড়ে দেয়, যা অর্থির বুক কাঁপিয়ে দেয়। আমাদের গভীর সম্পর্ক ছিল। অর্থি পেছন ফিরে সিজিয়ার দিকে তাকায়। যখন ও লন্ডন ছিল তখন আমাদের গভীর প্রেম বিনিময় চলতো। লন্ডনের প্রেম মানে বুঝতেই পারছো কেমন প্রেম। তোমার রিং এর মতো আমাকেও রিং গিফট করেছিল অহনিপ, কিন্তু সেটা। অর্থি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো। সেটা কি হয়েছে? সিজিয়া দুঃখীভাবে বলল, হারিয়ে গেছে। তাই তো রেগে অহনিপ বিডিতে এসে পড়লো। রিংটা ওর খুব প্রিয় ছিল। অর্থির শরীর অবশ হয়ে আসছে। অহনিবের আগে রিলেশন ছিল, তাও কাজিনের সাথে ভাবতে পারছে না সে। কিন্তু রিংটা যে অহনিবে ওর থেকে পড়িয়েছে তা সিজিয়া শিওর হচ্ছে কিভাবে। একবার ভাবল সিজিয়াকে জিজ্ঞেস করবে, পরক্ষণে কিছু একটা ভেবে চুপ হয়ে গেল। অর্থের বিচলিত মুখ দেখে সিজিয়া মনে মনে শয়তানি হাসি দিল। তার ভাবনা অর্থের মনে সে বিষ ঠেলে দিয়েছে। এখন শুধু ফলাফলের পালা। 8:30। জানু, তোর হাতে রিংটা দেখি।
অর্থি খাবারের জন্য অহনীপকে ডাকতে যাচ্ছিল তার কক্ষে। করিডোর যেতেই তার উপর হামলা করে নীলি, আরিশা, সারা। অর্থি হকচকিয়ে ওঠে হঠাৎ আক্রমণে। কি করিস নীলি? ভয় পাইয়ে দিয়েছিলি। অর্থির হাত টেনে সামনে এনে আরিশা বলল, রাখো তোমার ভয়, রিং দেখি। রিংটা তো দারুণ ভাবি। ওহ শুনো, এখন কিন্তু তোমাকে ভাবি ডাকতেই পারি, কারণ তুমি নিজেই বিবাহিত ঘোষণা দিয়েছ। অর্থি সারা কথা বুঝতে পারল না। নীলি বলল, জানো ছবি থেকে রিংটা বেশি সুন্দর। ছবি মানে? ইস, ঢং করিস না। আজ মিঙ্গেল বলে ফেসবুকে কাপল পিক আপলোড করে এখন ঢং করছিস। অর্থির চোখ বড় বড় হয়ে গেল নীলির কথায়। ও তো কোনো পিক আপলোড করেনি ফেসবুকে, তাহলে কোন পিকের কথা বলল ওরা? কি যা তা বলছিস? আমি তো ফেসবুকেই যাইনি কাল থেকে, তাহলে পিক কিভাবে আপলোড হলো? নীলি, আরিশা, সারা তিনজনই অবাক হলো অর্থির কথায়। হ্যাঁ, তাহলে তোর অ্যাকাউন্টে ম্যারেজ স্ট্যাটাস দিল কে? নীলিপু, অর্থিপু আইডি হ্যাক হলো না তো? চুপ থাক, তুই খালি আবল তাবল বক। গাদির ঘরে গাদি। কেউ আইডি হ্যাক করে ম্যারেজ স্ট্যাটাস দিয়েছে শুনেছিস কখনো? আরিশা মাথা চুলকে বলে, তাই তো, ম্যারিড স্ট্যাটাস দেওয়ার জন্য কেউ। আরিশার কথা শেষ করার আগেই সারা বলল, হয়তো ভাইয়া দিয়েছে। তোদের বকবক থামিয়ে স্ট্যাটাসটা আমাকে দেখা। নীলি ঝটপট ফোন বের করে দেখল শুধু দুটো হাতের ছবি। অর্থির হাতটা কোনো পুরুষের হাতে আবদ্ধ। দেখে বোঝা যাচ্ছে পাশাপাশি বসে অর্থির বাঁ হাতটা খুব যত্ন করে ধরে ছবিটি তোলা হয়েছে। ছবির হাত দুটো যে তার আর অহনীবের তা বুঝতে বাকি নেই অর্থির। কিন্তু প্রশ্ন, এই পোস্টটা অহনীব কিভাবে করলো অর্থির আইডিতে? পাসওয়ার্ড তো সে ছাড়া কেউ জানে না। এর উত্তর কেবল অহনীবই দিতে পারবে। সবাই বসার ঘরে একজোট হয়েছে, উদ্দেশ্য সকালের খাবার খাওয়া। রামিমের নানি সোফায় বসে পান চিবোতে ব্যস্ত। লতিফা বেগম, রুবিয়া হাসান খাবার পরিবেশন করছে। বলা বাহুল্য, আহসান মঞ্জিলের দায়িত্বে রয়েছে রাসিফ শেখ, রামিমের নানা। সে সূত্রে লতিফা বেগম ও মা বাবার সাথে এখানেই থাকে। খেতে খেতে আজিম আহসান অর্থিকে বলল, অর্থিমা, খাওয়া শেষে নীলকুঠিতে যেতে হবে, তোমার রাশিফ দাদা জরুরি তলব করেছে। অর্থি চমকিত দৃষ্টি নিবদ্ধ করে আজিম আহসানের ওপর। চিন্তা নেই, আমি এবং তোমার বাবাও যাব তোমার সাথে, আর জামাইকেও নিব সাথে, ওর থাকাটাও জরুরি। বড় আব্বু দাদাজি এখানে আসলেন না কেন? কাল রাতে এসেছি আমরা দাদাজি, একবারও তো দেখা করলেন না। সে তোমার দাদার থেকেই জেনে নিও। অর্থি ছোট করে বলল। তখনই আরিশা বলে উঠল, বড় মামা, অর্থিপু একা যাবে কেন? আমাদেরও সাথে নাও। আমি তো এখানে মাত্র 3 বার এসেছি, কিন্তু নীলকুঠিতে একবারও যাইনি। আরিশার কথায় সিফাত একটু বিরক্ত বোধ করলো। তার নীতি বলছে কোনো পার্সোনাল কাজে তারা সেখানে যাবে, কিন্তু এই মেয়ে নাচতে নাচতে কাজের মধ্যে ফুর্তি নিয়ে হাজির। কোনো কাজের না এই মেয়ে। তবে নীলি আরিশার আবদারে খুশি হয়েছে। মামনি, একটা কাজে কুঠিতে যাব। তাছাড়া কুঠির এক কক্ষ বাদে সব কক্ষ তালাবদ্ধ, গিয়ে লাভের লাভ কিছুই নেই। এবার নীলি মুখ খুলল। আপু যায় না সাথে, অনেকদিন যাওয়া হয় না। আজিম আহসান কিছু বলবে, তখন আতিফ আহসান বললেন, ভাইজান, ওরা তো আর দুষ্টুমি করবে না, যাক সাথে। ঠিক আছে। অহনীব নীরব ভূমিকা পালন করে অর্থির ভাব প্রক্রিয়া বুঝতে চেষ্টা করছিল। ঘুম থেকে উঠে মেয়েটাকে কেমন মনমরা লাগছে তার কাছে। সবাই মিলে নীলকুঠির দিকে চলল। সাথে নেই কেবল সিজিয়া। সারা ডাকতে গিয়েছিল, কিন্তু সে স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই ছোট কুঁড়ে ঘরে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার। তাই ওকে রেখেই চলল সবাই। দিনের আলোয় রংটা চটা বাড়িটি বেশ সুন্দর লাগছে। বাহিরে কুঁড়ে ঘর মনে হলেও বেশ বড় এটি। 5-6 বছর আগেও কুঠিটা অপরাজিতা ফুলে মরিয়েছিল, কিন্তু এখন সে ফুলের ছিটে ফোটাও নেই। আগে আগে হাঁটছে আজিম আহসান আর আতিফ আহসান।
তাদের পেছনে অর্থির হাত ধরে হাঁটছে নীলি। অর্থির অন্য পাশে অহনীপ, সে ফোনে টিপছে আর হাঁটছে। সবার পিছনে আরিশা ছাড়া বর্ণ সিফাত। ও আমার ক্রাশিয়া বন্ধু রে, আগে কেন তোমার লগে দেখা হইল না? আরিশা হাঁটছে আর গুনগুন করছে। এই গুনগুন আর কারো কানে না গেলেও সিফাতের কানে ঠিকই পৌঁছে গেছে, তাই তার পা দুটো থেমে গেছে। সিফাত আরিশার পাশেই হাঁটছিল, তাই গানটি শুনতে খুব বেগ পেতে হয়নি। সিফাত ভ্রু কুচকে তাকিয়ে রইল আরিশার দিকে। এদিকে আরিশা তো আরিশাই, সিফাত ওর পাশে হাঁটছে বলে মনের সুখে গান গাইছে। বুদ্ধরামের মাথায় নাই যে গানটা শোনা মাত্রই সিফাত বুঝে ফেলবে ওকে রং নাম্বার থেকে ডিস্টার্ব করা মেয়েটি আরিশা। গেটের সামনে আসতেই অর্থি দাঁড়িয়ে পড়ে। অর্থির চোখে তাকিয়ে আছে বাড়িটার দিকে। নীলি অর্থিকে দাঁড়াতে দেখে নিচু স্বরে বলল, কিরে তাহলে কেন, চল। আমার পা চলছে না রে, ভয় করছে। হাসালি জানো তুই, আর ভয়, ভেরি ফানি। নীলির হাসি দেখে অর্থি চাপার আগে বলল, তোর কি মনে হয় আমি মজা করছি? না তো, আমি তো কখন বল। তোর বেশি ভয় লাগলে বল, হানিফ ভাইকে বলি তোকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ভেতরে প্রবেশ করতে। অর্থি রাগ হলো, তাই নীলির হাত ছেড়ে হনহন করে ভেতরে চলে গেল। অহনীপ অর্থিকে এভাবে যেতে দেখে ফোন থেকে চোখ সরিয়ে সরু দৃষ্টি ফেলে বিষয়টা বোঝার চেষ্টা করলো। নীলি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও জানতো অর্থিকে এখন রাগিয়ে না দিলে অর্থি অতীত নিয়ে ভাবতে ভাবতে কাহিল হয়ে যেত। রাগের দরুনে কিছু সময় উল্টাপাল্টা ভাবনা বাদ দিবে। নীলকুঠির বসার কক্ষে বসে আছে সবাই। এইখানে বেশিরভাগ আসবাবপত্র বেতের তৈরি। দেয়ালে পোড়ামাটির ওয়ালমার্ট। খুবই সুন্দর করে সাজানো কুঠিটা। 4টি বড় কক্ষ আর একটি ছোট কক্ষ আছে, সাথে সেটিং বারান্দা। কুঠিরের পিছনে একটা পুকুর আছে, শান বাঁধানো ঘাট, অনেক সুন্দর। ছোট কক্ষে রাসিব শেখ থাকেন। রাসিব শেখ বসার কক্ষে উপস্থিত হলেন। সাদা ফতোয়া, চোখে চশমা, গাল ভর্তি দাড়ি, মেহেন্দি দেওয়ার ফলে দাড়িসহ কিছু চুল লাল রং ধারণ করেছে। এতে লোকটাকে বেশ সুন্দর লাগছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি। শান্ত, সুশীল, বুদ্ধিমান হিসেবে ওনাকে সহজেই চিহ্নিত করা যায়। বয়স 65-র ঊর্ধ্বে হলেও লোকটা বেশ শক্তিশালী। বয়স তাকে এখনো কাবু করতে পারেনি, দেখলেই বোঝা যায়। চোখে চশমা বা হাতে ঠেলে ঠিক করে আজিম আহসানের বিপরীতে বসলেন তিনি এবং সবার সাথে কুশল বিনিময় করলেন। এক পর্যায়ে অর্থি জানতে পারল অর্থির সাথে করা রামিমের অন্যায়ের জন্য তিনি নিজের স্ত্রী রামিমার নানি এবং মেয়ে লতিফা বেগমের সাথে কথা বলেন না। তার ভাষ্যমতে অর্থিকে কলঙ্কিত করার পেছনে ওদেরও হাত আছে, যার ফলে 2 মাস তিনি নীলকুঠিতে আছেন একা। সবশেষে ছোটরা কুঠির দেখার জন্য আশেপাশে চলল। আজিম আহসান আতিফ হাসানকে নিয়ে রাসিব শেখ নিজ কক্ষে চললেন। যে জন্য তোমাদের এখানে ডাকা তোমরা জানো, বকুল রানী আমার শালিকা হলেও আমি তাকে আমার কলিজার টুকরা বোন ভাবতাম। আমার বোনের ইচ্ছা ছিল তার যত্নে করা আহসান মঞ্জিলের দায়িত্ব ওর দিদিভাই নিবে। আতিফ হাসান বিরল মুখে বললেন, মামা, আমার মেয়ে এখন অনেক ছোট, এই দায়িত্ব ও কীভাবে নেবে? তাছাড়া আগের মতো কখনো আহসান মঞ্জিলে প্রাণ ফিরে আসবে না। আমরা ঢাকাতে থাকতে চাই। তোমাদের নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমি আমার বোনের ইচ্ছা পূরণ করতে চাই। ওর দিদিভাইয়ের বয়স এখন 19, তাই সহজেই আহসান মঞ্জিল ওর নামে দলিল করা যাবে। 5 বছর আগে তোমরা বলেছো 18 বছর বয়স হলে এ কাজে বাধা দিবে না, কিন্তু 1 বছর ধরে তোমাদের আমি হাজার বলেও কিছু করতে পারছি না। এ পর্যায়ে আজিম আহসান বললেন, মামা, অর্থের নামে আহসান মঞ্জিল করে দিলে কী লাভ হবে? ও তো রানিমার মতো শাসন কার্য চালাতে পারবে না। তাছাড়া আতিফ ঠিকই বলছে, আহসান মঞ্জিল এখন আগের মতো নেই। না থাকলেও আমি আমার কর্তব্য পালন করব। বোনকে কথা দিয়েছি, তার আমানত সঠিক জায়গায় পৌঁছে দিব। তাই আগামী পরশু উকিল আসবে, ওর থেকে তার দায়িত্ব বুঝিয়ে দিতে পারলে আমার মুক্তি। আজিব আহসান বললেন,
আমার সমস্যা নেই, রানিমাকে আমরা যথেষ্ট সম্মান করি। তার কথা মানেই আহসান মঞ্জিল অর্থের নামে করে দেওয়া হবে, কিন্তু অর্থে এখানে থাকতে পারবে না। এখানে থাকা ওর জন্য নিরাপদ নয়। এছাড়া অহনিবকে ও অর্থের এই বিষয়ে বলতে হবে। হ্যাঁ, আহনিফকে জানাতে হবে। সে এখন অর্থের মেইন অভিভাবক, ওকে তো জানাতেই হবে। তাহলে ভেতরে আনো ওদের দুজনকে, কথা বলি। না মামা, আজ নয়। ভেবেছিলাম আজই বলবো ওদের, তাই এখানে এনেছি। অর্থি তো টুকটাক এই বিষয়ে জানেই, কিন্তু অনিপ জানে না, তাই ওকে আগের বিষয়টা খুলে বললে ভালো হয়। ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয়। সবাই পুকুর পাড়ে এসে অবাক। শান বাঁধানো পুকুর ঘাট, পাড়ে বড় বড় গাছ, বসার জন্য বাঁশের মাচা করা আছে। মাচাটা নতুন করে বানানো। অর্থি সেখানেই বসে সব পরখ করছে। নীলি আর সারা পুকুরের পানিতে পা ডুবিয়ে সিঁড়িতে বসে আছে। আরিশা উপরে দাঁড়িয়ে ছবি তোলা শেষ করে লাফিয়ে লাফিয়ে নীলিদের কাছে যেই যাবে, অমনি কেউ একজন হ্যাচকা টান দিয়ে পাশে পড়ো গাছের আড়ালে নিয়ে যায়। হঠাৎ এমন টানে আরিশা ভয় পেয়ে যায়, চোখ মুখ কুঁচকে বলতে থাকে, ভূত ভূত দিনে দুপুরে ভূত আমাকে উড়িয়ে নিতে এসেছে। আল্লাহ আল্লাহ রক্ষা করো, এখনো ক্রাশের সাথে প্রেম বাকি, বিয়ে বাকি, বাচ্চা হওয়া বাকি। রক্ষা করো, রক্ষা করো। সিফাত ওর বক বক শুনে বিরক্তিতে চাপা ধমকে বলল, ইউ ইডিয়েট, কী সব ভুলভাল বকছো? মুখটা অল টাইম চলতে থাকে ফালতু যত সব। পুরুষের কণ্ঠ শুনে আরিশা এক চোখ খুলে সামনে সিফাতকে দেখে তৎক্ষণাৎ দু চোখ খুলে হাঁ করে তাকিয়ে রইল। সিফাত ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তুড়ি বাজিয়ে বলল, হেই, এভাবে তাকিয়ে কি দেখছো? আরিশা ওভাবেই বলল, আপনাকে, আপনি সত্যি আমার সামনে, আমার এত কাছে? এই, তোমার সমস্যা কি বলো তো? আরিশার সারা শব্দ না পেয়ে কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, হেই স্টুপিড, কথা বলো। আরিশার ধ্যান ভাঙতে নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি আপনি এখানে কেন আনলেন? অবশ্যই প্রেম করতে না। আপনি প্রেম করতে জানেন নাকি যে প্রেম করতে আনবেন? সিফাত চোখ ছোট ছোট করে বলল, কি বলতে চাও? কিছু না, সরুন তো, আমাকে যেতে দিন। যাবে তো অবশ্যই, আগে বলো 0196.87 কার নাম্বার? নাম্বারটা শুনেই আরিশার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালো সে। কোনো মতে আমতামতা করে বলল, আজব তো, এটা কার নাম্বার আমি কিভাবে বলবো? আমি জানি এটা তোমার নাম্বার। কখনো না। আচ্ছা, তাহলে কল করি। আরিশা এবার কি করবে ভেবে পাচ্ছে না। কাল রাতেও জ্বালিয়েছে সিফাতকে, সে তাই সিমটা অফ করা হয়নি। এখন কল দিলেই সে ধরা পড়ে যাবে। কিছু বলতে যাবে, তখনই দেখে সবাই দৌড়ে কুটিরের ভেতরে যাচ্ছে, সাথে অর্থের তীব্র চিৎকারের আওয়াজ ভেসে আসছে। বকুল ফুল, বাঁচাও বাঁচাও, কেউ আমার বকুল ফুলকে বাঁচাও। বাঁশের মাচায় বসে সবার খুনসুটি দেখছে অর্থে। মাথার উপর সূর্য বড় বড় গাছের আড়ালে লুকিয়ে আছে। গরম উত্তাপের মধ্যেও শীতল বাতাস বইছে। এর জন্যই এই পুকুর পাড়টা সবার ভালো লাগে। সব সময় এখানে বাতাস থাকবেই। একটা সময় উঠে দাঁড়ালো অর্থি, উদ্দেশ্য অহনিবের কাছে যাওয়া। পুকুর পাড় পেরিয়ে কুঠির মধ্যে প্রবেশ করবে, তখন অর্থির চোখ যায় পাশে কুঠিরের বারান্দায়। কুঠিরের পেছনে পুকুর পাড়ে দুই বারান্দা, দুইটাতেই কাঠের রেলিংয়ের কোমর অবধি। এছাড়া যাওয়া আসার ছোট জায়গা আছে, যার কারণে বারান্দায় সহজেই প্রবেশ করা যায়। অর্থি দেখতে পায় বারান্দায় রাখা জালের সঙ্গে পাখি আটকে আছে। বারান্দাটা একদম কর্নার সাইডে। এছাড়া বারান্দার আগে দুটো বড় গাছ আছে, যার জন্য কেউ ভালোভাবে পর্যবেক্ষণ না করলে এটা কারো নজরে আসবে না। মিনিট দুয়েক ভাবল কি করবে, অতঃপর এগিয়ে গেল পাখিটি ছাড়িয়ে দিতে। 2 ধাপ সিঁড়ি বেয়ে বারান্দায় ঢুকে পাখিটি মুক্ত করে ব্যাক করার সময় অর্থির চোখ যায় কাচের জানালা ভেদ করে ভেতরের কক্ষটায়। আবছা আলোয় স্পষ্ট দেখা যায় কেউ একজন ফ্যানের সঙ্গে
ঝুলন্ত অবস্থায় নড়চড় করছে, হয়তো বাঁচার চেষ্টা করছে। পায়ের পশম খাড়া হয়ে গেল অর্থির, শরীর কাঁপছে। এ যেন তার ভয়ঙ্কর অতীত আবার চোখের সামনে। সময় থমকে গেল, দাঁড়ানো দায় হয়ে পড়েছে অর্থি। কি করবে ভেবে পাচ্ছে না সে। হিতাহিত জ্ঞান হারিয়ে ঝড়ের বেগে কাচের জানালা দুহাতে আঘাত করে চিৎকার করে বলতে থাকলো, বকুল ফুল এমন করে না, তুমি মরে যাবে কেন ফাঁস দিলে? বকুল ফুল নেমে যাও। বারবার আঘাত করে কাজ হয় না। বকুল ফুল নামো, নামো বলছি, খুব খারাপ হবে কিন্তু। কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমার বকুল ফুলকে। এই বকুল ফুল নামো বলছি। অর্থি পাগলের মতো দৌড়ে পাশের দরজায় কড়া নাড়ে আর চিৎকার করে, তাতেও কাজ হয় না। অর্থির চিৎকার শুনে সবাই দৌড়ে আসে সেই বারান্দায়। অর্থিকে পাগলের মতো কান্না করতে দেখে আরোর প্রলেপ শুনে স্থির দাঁড়িয়ে রইল। কারো মাথায় আসছে না অর্থির এমন করার মানে কি। তবে নীলি সময় নষ্ট না করে অর্থির কাছে গেল তাকে থামাতে। অহনীপ কুঠিরের মধ্যে ফোনালাপে ব্যস্ত ছিল। অর্থির চিৎকারে সে সহ আতিফ হাসান, আজিব হাসান, রাসিব শেখও হুড়মুড় করে আসে সেখানে। অর্থিকে এভাবে দেখে অহনীপ থমকে দাঁড়ায়। অর্থি বারবার দরজায় কড়া নাড়ছে আর চিৎকার করে বলছে, মরে যাবে, প্লিজ হেল্প, আমার দিদাকে বাঁচাও নীলি। হ্যাঁ নীলি, দিদা মরে যাবে, কিছু করো না রে। কি বলছিস অর্তি? দিদা কোথা থেকে আসবে? তুই শান্ত হ। অর্থি নীলিকে জানালার কাছে নিয়ে গিয়ে বলল, ওই দেখ। অর্থি অবাক চোখে তাকিয়ে দেখে ভেতরে কেউ নেই। গুমোট অন্ধকারে ঘরের আসবাবপত্র দেখা যাচ্ছে শুধু। অর্থি কাউকে দেখতে না পেয়ে একটু থামল, তারপর পেছনে ওর বাবাকে দেখে ছুটে গেল। বাবা, ও বাবা, দিদা ভিতরে, আমি দেখেছি, প্লিজ দরজা খুলে দাও। শান্ত হ মামনি, ভিতরে কেউ নেই, তুমি হয়তো ভুল দেখেছ। অর্থি শুনল না আতিফ হাসানকে ছেড়ে আবার দরজায় কড়া নাড়তেই দরজার কোনায় থাকা তার কাটায় আঘাতে হাতের মধ্যে থেকে গলগল করে রক্ত বের হতে লাগলো। এটা দেখে অহনীপ আর স্থির রইল না, ঝড়ের বেগে ছুটে অর্থিকে ধরল। বিচলিত হয়ে বলল, কি করছোটা কি? পাগল হয়ে গেল নাকি? থামো, অনেক হয়েছে। অর্থি নিজেকে ছাড়িয়ে নিতে ছটফট করতে করতে বলল, ছেড়ে দিন, আমাকে ভেতরে যেতে দিন। ভেতরে কেউ নেই। মিথ্যে বলছেন, আপনারা সবাই মৃত্যু। আমি আমি দেখেছি দিদা ভিতরে। বাঁচাতে হবে, আমার দিদাকে বাঁচাতে হবে। আমার সাথে রাগ করে চলে যাচ্ছে, যেতে দেব না আমি। ছাড়ুন, ছাড়ুন আমাকে। অহনি বুঝল ও যা বলছে তাই দিয়ে ওকে মানাতে হবে। অর্থিকে নিয়ে জানালার কাছে গিয়ে বলল, আচ্ছা, আমরা ভিতরে যাব। তার আগে দেখো ভেতরে কেউ আছে কিনা। তাকাও জানলার দিকে। অর্থি এক পলক তাকিয়ে বলল, আমার বকুল ফুল কষ্ট পাচ্ছে। অহনীপ অনুভব করল অর্থি অসম্ভব কাঁপছে। হাতের রক্তে জামা কাপড় মেখে গেছে এই মেয়ের, সেদিকে পাত্তা নাই। অহনীপ সন্তর্পণে অর্থির মাথাটা বুকে চেপে ধরল আর শান্ত কণ্ঠে বলল, রিল্যাক্স অর্থিকা, তোমার দিদার কিছু হবে না, তুমি শান্ত হও। হাতে রক্ত পর বন্ধ করতে হবে, আগে ব্যান্ডেজ করতে দাও, তারপর আমরা ভিতরে যাব। অর্থির কোনো সারা শব্দ নেই। অহনীপ বুঝতে পারল মেয়েটা জ্ঞান হারিয়েছে। তৎক্ষণাৎ কোলে তুলে মঞ্জিলের উদ্দেশ্যে পা বাড়ালো। যাবার আগে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে গেল নীলকুঠির বদ্ধ কক্ষে। উপস্থিত কয়েকজন বাদে কেউ বুঝতে পারেনি অর্থির এমন আচরণের কারণ। মঞ্জিলের গেটে আসতেই মেন গেট দিয়ে রায়ান আর নিশি দৌড়ে এলো ওদের কাছে। দুজন সকালে খাবার খেয়ে বাহিরে গিয়েছিল, যার জন্য নীলকুঠিতে যেতে পারেনি। অর্থিকে অহনীপের কোলে দেখে নিশি উদ্বিগ্ন হয়ে বলল, নীলি, কি হয়েছে ওর? পরে বলি, আগে ভিতরে চলো। আহসান মঞ্জিলে থমথমে পরিবেশ। কারো মুখে টু শব্দটি পর্যন্ত নেই, যেন কথা বললেই জরিমানা করা হবে। রুবি আহসান নিঃশব্দে চোখের পানি ফেলছে। আদরের ছোট মেয়ের এমন পাগলামি আবার দেখতে হবে তার ভাবা ছিল না।
অর্থি এখন ঘুমিয়ে আচ্ছন্ন। অহনীপ খুব যত্ন করে হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। রুবি আহসান ড্রেস চেঞ্জ করে দিয়ে গেছেন। অহনীপের মধ্যে কোনো অবাক বা টেনশনের লেশমাত্র নেই। সে স্বাভাবিক ভঙ্গিতে অর্থির দেখভাল করছে, যেন এটা হবারই ছিল। তবে সে চিন্তিত অর্থির অস্বাভাবিক আচরণের জন্য। কি এমন দেখলো যার জন্য এমন বুদ্ধিমান মেয়ে অস্বাভাবিক আচরণ করছিল? রাত ৮টা, অর্থির হাড় কাঁপিয়ে জ্বর এসেছে। ডক্টর এসে দেখে গেছে রুবি আহসান বায়না ধরেছে সে এখানে থাকবে না, মেয়েকে নিয়ে এখনই ঢাকা ফিরবে। তবে আতিফ আহসান কোনো রকম বুঝিয়েছে তাকে। অহনীপ আতশোয়া হয়ে অর্থির দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখ মুখ ফুলে লাল টমেটোর মতো হয়ে আছে। প্রতিটা মানুষের কাছে আপন এবং প্রিয়জন, দাদা দাদি, নানা নানি, তারা বন্ধুর মতো মিশে নাতি নাতনির সঙ্গে। বাবা মায়ের পরে একমাত্র তারাই নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। সে হিসেবে অর্থি তার দাদির সঙ্গে একটু না অনেক বেশি ভাব। অহনীপ 1 বছর পূর্বে অর্থির বিষয়ে টুকটাক খবর নিয়েছিল। তারপর নিশির বিয়ের 2 দিন আগে অর্থি আর রামিমের বিষয়ে জানে সে খুব ভালোভাবেই। বুঝতে পেরেছিল কোনো ঘটনাচক্রে অর্থির পরিবার রামিমের সাথে অর্থির এঙ্গেজমেন্ট করিয়েছে। তা না হলে এমন ছেলের সাথে কখনোই আহসান পরিবার তার মেয়ে বিয়ে দিতে চাইতো না। অহনীপ চাইলে পর্বটাই সে তার লোক দ্বারা জানতে পারত, কিন্তু সে অপেক্ষায় আছে তার প্রেয়সীর থেকে সবটা জানবে বলে। মূল কাহিনী এখনই যে তার অজানা। অহনীপের ভাবনার মধ্যে অর্থির গোঙানির আওয়াজ শুনতে পেল। অর্থি অস্পষ্ট স্বরে কিছু বলছে। অহনীপ কান এগিয়ে নিল অর্থির মুখের কাছে। যতটুকু বুঝল তাতে অর্থি বলছে, বকুল ফুল, তুমি কেন এমন করলে? ফিরে এসো, অনেক কথা বলার আছে তোমায়। কিছুক্ষণ পরে কান্নার স্বরে আবার বলল, দিদা, রাগ করে চলে গেলে আমার যে কষ্ট হচ্ছে। কেন রাগ করে চলে গেলে আমায় ছেড়ে? তুমি খুব পচা। অহনীপ অর্থির লালটে হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিল। না, জ্বর কমেনি, উল্টো 1 ধাপ বাড়ছে। অহনীপ অর্থিকে পাজা কোলে তুলে নিল। শরীরের তাপমাত্রা অনেক, যেন অহনীপের শরীর পুড়ে যাচ্ছে। ওয়াশরুমে নিয়ে পানির ট্যাপ ছেড়ে মাথা এগিয়ে ধরতেই অর্থি প্রচণ্ড পরিমাণে কাঁপতে লাগলো ঠান্ডা পানির স্পর্শ পেয়ে। কাতর হয়ে বলল, শীত করছে। ভেজা মাথা তুলে আঁকড়ে ধরা মানুষটাকে অর্থি দেখবে সে শক্তিটুকু নেই তার। অহনীপ আকুল কণ্ঠে বলল, একটু কষ্ট করো লক্ষ্মীটা, শরীরে মুছিয়ে দিলে তোমার ভালো লাগবে। অর্থি অহনীপের কথা শুনল না। সে তার মতো করে বলল, আমি দিদার কাছে যাব রাগ ভাঙাতে। মাথা মুছিয়ে বিছানায় শুয়ে দিতেই অর্থি অন্ধের মতো হাতড়ে হাতড়ে কিছু একটা খুঁজছে। অহনীপ বুঝতে পারল সে ব্ল্যাঙ্কেট খুঁজছে, তাই দ্রুত টাওয়াল ভিজিয়ে এনে অর্থির গলায় ধরতে গিয়ে হাত থেমে গেল। অর্থের বিনা অনুমতিতে এভাবে শরীর মুছিয়ে দিতে দ্বিধাবোধ করছে সে। টাওয়াল হাতে অপলক দৃষ্টিতে তাকালো অর্থির মুখপানে। মেয়েটা শীতে কাঁপছে, চোখ বন্ধ করে গুটিয়ে আছে, লাল ওষ্ঠাধর বিরতির করে কাঁপছে। না, অহনীপ আর সময় নষ্ট করল না। সন্তর্পণে অর্থির গলা হাত মুখ মুছে দিল। পেটের কাছে চোখ যেতেই অহনীপের গলা শুকিয়ে গেল। একবার ভাবল থাক, আর মুছবে না। তারপর নিজের মন মস্তিষ্ককে তিরস্কার করে অর্থির পরিহিত কামিজটা একটু উঠাতেই ফর্সা মসৃণ পেট দৃষ্টিগোচর হলো। অহনীপের পায়ের নিচে শিরশির করে উঠল। হৃদযন্ত্র ধকধক করছে অবাধ্য চাওয়াতে। অহনীপ নিজেকে শাসালো। এই নারী তার জন্য হালাল, কিন্তু এখনও সে সময় আসেনি যে তাকে নিয়ে সে এমনটা ভাববে। কিন্তু মন তো বেইমান, সবসময় তার মর্জিমাফিক চলে। অহনীপ চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। নিজেকে কন্ট্রোল করতে হবে তাকে, না হলে
অঘটন ঘটতে পারে যা সে একদমই চায় না এখন। তারপর রুমের লাইট অফ করে টাওয়ালটা দিয়ে অর্থির শরীর মুছে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল। ভোরের স্নিগ্ধ আলোয় আলোকিত হলো পৃথিবী।